বাংলাদেশে বর্ণিল আয়োজনে পালন হলো নববর্ষ। পুলিশের নানা বিধিনিষেধ বাধা হয়ে দাঁড়ায়নি আনন্দ আর মিলন মেলা। এবারের পহেলা বৈশাখে হানাহানির রাজনীতি ছেড়ে মানবিক দেশ করার প্রত্যয়ে ছিল সুর আর গান। বাঙালি ধর্ম সংস্কৃতি আর লড়াইয়ের ভাষা এক সুরে বাঁধা ছিল এবারের আয়োজনে। অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারের সংক্রান্তিতে দৃষ্টান্ত হয়েছেন ইলিশ না খাওয়ার ঘোষণা দিয়ে আর পহেলা বৈশাখে পরামর্শ দিয়েছেন মুক্ত চিন্তা নামে ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করতে। তিনি বলেছেন ইসলামে বৈশাখ উদযাপনে কোনো বাধা নেই। দেখছেন বাংলাদেশ এখন, আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মাহমুদা মমিতা। আমরা আজকে কথা বলতে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিবিসি নিউজের সম্পাদক জাহিদুল হাসান পিন্টু, অভিনয় শিল্পী হাসান মাসুদ এবং সেই সঙ্গে আছেন অভিনয় শিল্পী এবং মডেল মনির খান শিমুল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং সেই সাথে যদিও নববর্ষ শেষ তারপর শুভেচ্ছা জানাচ্ছি। পিন্টু ভাই, আপনার কাছে আমি শুরুতেই আসতে চাই। আমরা সার্বিকভাবেই সারাদিন যে পহেলা বৈশাখ দেখেছি, আমরা কিন্তু দেখেছি যে শুরুতেই বলছিলাম যে প্রতিবাদ, এইবারের পহেলা বৈশাখটাকে বলা হচ্ছে যে প্রতিবাদের ভাষা। আপনি বিষয়টি বলবেন? হ্যাঁ, প্রতিবারই আপনার এক একটা থিম ঠিক করে আপনার, বিশেষ করে আপনার সংস্কৃতি কর্মীরা। হ্যাঁ, এবার প্রতিবাদের কথাটা আসছে মূলত আপনার গত বছরের দু একটি বিক্ষিপ্ত ঘটনার ব্যাক অফ দ্য মাইন্ডে ছিল আপনার, সেই কারণে। কিন্তু সেটা একদিক দিয়ে আমরা দেখি যে এটা খুবই পজিটিভ সাইন, কারণ গত বছর যে ঘটনাটা ঘটেছিল, এই ঘটনা যে গত বছরই প্রথম ঘটেছে সেটা কিন্তু আমরা বলি না। এই ধরনের ঘটনা সবসময় ঘটে আসছে, প্রকাশ্যে এসেছে। আমাদের মেয়েরা, আমাদের নারীরা সেগুলো এখন বলতে শিখেছে, বলা শুরু করছে। আগে নীরবে হজম করত, এখনো আপনার শুধুমাত্র কি আপনার বৈশাখ, আপনি যখন বাসে উঠবেন, আপনি যখন ভিড়ে যাবেন, নির্যাতনের শিকার হচ্ছেন। কিন্তু আমাদের মধ্যে যে সমস্ত বদ উদ্দেশ্যের কিছু মানুষ তো আমাদের মধ্যে রয়ে গিয়েছে। আর যখন আপনার বৈশাখের মতো একটা বিশাল অনুষ্ঠান, যেখানে আপনার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 15 থেকে 20 লক্ষ মানুষ আপনার এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এবং সোহরাওয়ার্দী উদ্যান এবং রমনা পার্ক এলাকাকে ঘিরে আসা যাওয়ার মধ্যে থাকে, এট এ টাইম এতগুলো মানুষ থাকে না, কিন্তু সারাদিনে এতগুলো মানুষ আসা যাওয়া করে। এর মধ্যে বাজে মানুষ 2-4 জন যে ঢুকে না তা তো না। এখন গত বছর ওই ঘটনাই ঘটিয়েছে, কিন্তু আমাদের দুর্ভাগ্য ওই ঘটনার সময় যদি বা ঘটনার পরেও যদি আপনার, কিন্তু ঘটনাটি যেভাবে ঘটানো হয়েছে সেভাবে কি আসলে প্রকাশ্যে আমাদের এই ধরনের ঘটনা ঘটে কিনা, এত দুঃসাহস করে? শুনেন, আরো বেশি আপনি যদি আরো বেশি উদাহরণ চান, আমি আমার অভিজ্ঞতাই বলি। এটা আজকে না, সেটা আপনার সেই এরশাদের আমলে আপনার বইমেলায় যখন আপনারা ঢুকতেন, তখন ছোট্ট একটা গেট ছিল। সেই গেট দিয়ে ঢুকার সময় এবং বেরোয়ার সময় প্রতি মুহূর্তে এই ঘটনা ঘটতো। এবং আমরা তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং সাংবাদিকতাও করি। আমরা যখন খবর পেলাম তখন কিন্তু আমরা দৌড়ে ওখানে গেলাম। এবং আমার মনে আছে তখন ডিজি হারুনুর রশিদ স্যার, হ্যাঁ, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির টিচার ছিলেন, উনি নিজেও প্রতিরোধ করতে গিয়েছিলেন। এই ঘটনা যে ঘটে না তা না। হ্যাঁ, আমাদের মেয়েরা সেগুলো নীরবে হজম করে যেত। এখন বলার ইয়েটা বেড়েছে, সুযোগ বেড়েছে এবং তারা সচেতন হয়েছে। এইটাই আমাদের পজিটিভ সাইন। এবং যেটার প্রতিবাদ এই যে আপনার আজকে হয়েছে, হ্যাঁ, যে আজকের অনুষ্ঠানের ছিল যে না আমরা প্রতিবাদ বা প্রতিরোধ করব। হ্যাঁ, দেখেন আজকে তো এমন ঘটনা নেই। অথবা ফাঁক ফোকরে যে 2-4টা ঘটনা হয়তো কে কার গায়ে হাত দিয়ে দিল, সেগুলো আমাদের তো এই যে দুষ্টু লোকগুলোর, খারাপ মানুষগুলোর তো অভ্যাস। কিন্তু এগুলোর দৃষ্টান্তমূলক যদি সাজা হতো, কিন্তু আপনি গত বছরের ঘটনার জের ধরে যদি আমরা বলি, যে ঘটনাটি ঘটেছে সেটি তো আসলে কোনো বিচার হয়নি। একজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাও সে যাওয়ার মধ্যে দেয়নি বলে তাকে কারাগারে পাঠানো হয়েছে, এবং বাকিদের কথা বলা হচ্ছে চিনতে পারেনি, এতে ধরতে পারেনি। এটি কোনো সমাধান হতে পারে কিনা? এটা শুধুমাত্র আমি পুলিশিং এর সমস্যা বলি না। পুলিশিং এর সমস্যা হলো এই যে বাংলাদেশের আপনার 16 কোটি মানুষ, আমার ডাটাবেস রেডি নাই। আপনি এই শিমুলের চেহারা বা ক্যাপ্টেন মাসুদরে যদি দেখান, তাদের সারা বাংলাদেশের মানুষ চিনে যাবে সে একটা ঘটনা যদি ঘটায়, কারণ তারা সেলিব্রিটি। হ্যাঁ, আমি যদি একটা ঘটনা ঘটে, আমাকে তো দেশের মানুষ চিনবে না, তা আমাকে পুলিশ পাবে কই খুঁজে? এমন 16 কোটি মানুষের মধ্যে ওখানে যে 20-25 লক্ষ মানুষ গিয়েছে, হ্যাঁ, এখন তার যেহেতু ডাটাবেস, কিন্তু আমরা যখন নিরাপত্তা বেষ্টনীর কথা বলি, এই যে সিসি ক্যামেরার হিড়িক পড়ে, সিসি ক্যামেরার কথা বলা হয়, যেটা হয়েছে না, শুনেন, তাহলে এগুলো আসলে যন্ত্র এর বসিয়ে আমাদের লাভটা কি? কোনো কিছু কিন্তু অল প্রুফ না। আমি একটু শেষ করে দিই। হ্যাঁ, যেটা বলছেন সেইটাই। এখানে দেখেন, আমি কিন্তু পুলিশের সাফাইও গাচ্ছি না। বলছি পুলিশ যদি প্রথম ভুল করেছে, ঘটনাটাকে পাত্তাই দেয়নি, হ্যাঁ, কয়েকদিন অস্বীকার করে গেছে। এরপরে পুলিশই কিন্তু সেই কর্তৃপক্ষ থেকে সেটাকে আসলে ছাপিয়ে যাবার চেষ্টা করা হয়েছে, চাপানোর চেষ্টা করা হয়েছে। যখন পুলিশই কিন্তু আবার ফুটেজটা আপনার পাবলিক করে দিয়েছে। দেওয়ার পর কেন পুলিশ খুঁজে পাচ্ছে না বুঝলাম, আমাদের দায়িত্ব ছিল না? এই মানুষগুলিকে তো আমরা চিনি না, এই শহরের মধ্যে বা এই দেশে যদি থাকে আমরা তো ধরিয়ে দিইনি।
আমরা ধরেন আমার পাশের বাড়ির বা কারো না কারো পাশের বাড়ির কারো না কারো বাসায় থাকে। না পিন্টু ভাই, কিন্তু আপনি ধরিয়ে পাশের দিই। বাড়ির দায়িত্ব আগে না না না, পুলিশের দায়িত্ব পুলিশ আগে? তো পায় নাই। আমি বলছি এই জায়গায় পুলিশ তো প্রথমে অস্বীকার করে ভুল করেছে, এরপরে পুলিশ পায় নাই, সেই ব্যর্থতা তো আছেই। আমি বলছি শুধু আমাদের ওইটা না। সচেতনতা কি প্রথম নাকি আমাদের নিরাপত্তা বিধানটা আগে, কোনটা? না শুনেন, নিরাপত্তা আমি সেটাই বললাম, দেখেন এই যে 20 লক্ষ মানুষকে নিরাপত্তা দেওয়ার ক্ষমতা আমার পুলিশের একার নেই। যেই জায়গায় পুলিশকে আমাদের সহযোগিতা করার উচিত ছিল। ব্যক্তির নিরাপত্তাই নাই, সেখানে 20 লক্ষ মানুষ তো অনেক বড় কথা। আপনার 3-4 দিন আগেও একজন মুক্ত মনের মানুষ, মুক্ত চিন্তার মানুষ মানে খুন হয়েছেন উগ্রবাদীদের হাতে। তো ব্যক্তি না, একজন তো নিরাপত্তা ধরতে তো পারতেছে না ঠিক মতো, ব্লগার হত্যাকারীদের বিভাগ। আমি বলছি যে তো শুধুমাত্র ব্যক্তি রাজনীতি নিরাপত্তাই নাই, তো হত্যাকারীদের, সেখানে রাজনীতি তো ধরা আরো হয়েছে, বড় বিচার হয়েছে। ব্যাপার আর কি। আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের সামাজিক নিরাপত্তা, মুক্ত চিন্তার করা বা কথা বলার অধিকার, এবং কথা বললে সেটার আফটার ইফেক্ট, আফটার মাথ, এই যে জিনিসগুলো, এগুলো নিয়ে আসলে আমরা কিন্তু এখন একটা ভীতিকর অবস্থার মধ্যে আছি। আজকে পয়লা বৈশাখ বিকাল 5টার মধ্যে সমস্ত অনুষ্ঠান আমাদেরকে শেষ করতে হয়েছে, গুড। একটা জাতিকে ডিসিপ্লিনে আনতে হলে প্রথম দিকে একটু কিছু নিয়ম কানুন করতেই হয়, এবং আস্তে আস্তে যখন একটা জাতি শিক্ষিত হবে, যেটা উনি বলছিলেন যে আমাদের ভিতরে ডিসিপ্লিনের যথেষ্ট সমস্যা আছে, তো একটা জাতি যখন ডিসিপ্লিনের মধ্যে চলে আসবে তখন আর এই বিধিনিষেধগুলো কাউকে বলতে হবে না। এবং আমি এখানে আরও একটা কথা বলবো, একটু সরকারের একটু অপরিপক্ষিতার কথা বলবো, যে ওনারা কেন এই 5টা পর্যন্ত এই ঘোষণাটা দিতে গেলেন। এটা ঘোষণা দেওয়ার কোনো দরকার ছিল না, কারণ আমরা জানি ঢাকা শহরে কারা এই অনুষ্ঠানগুলো তার মানে করেন। সময় বেঁধে তো দেওয়ার বিষয়ে পুলিশ আপনার কোনো যদি দ্বিমত তাদের নেই? সাথে একটু বসে তাদেরকে বলতো যে আপনারা 5টার মধ্যে আপনাদের অনুষ্ঠানটা শেষ করবেন, তাহলেই কিন্তু আর মানুষ এটা নিয়ে কথা বলার এটা কোনো কৌশল একটা ভুল করেছে পুলিশ কৌশলগত এখানে। একটা ভুল এখানে ছিল। আমি যদি প্রশাসনে থাকতাম, আমি হয়তো যারা সংগঠক বিভিন্ন অনুষ্ঠানের যারা আয়োজন করে তাদের ডেকে তাদের সাথে একটা সভা করে, শিমুল যে ভাই, আপনারা আমি এই 5টার হাসান মধ্যে- ভাইয়ের কথার প্রেক্ষিতে আপনার কাছে একটু ফিরবো যে এটা কৌশলগত ভুল ছিল কিনা সরকারের, এবং সেই সাথে এই যে নিয়মটা করে বেঁধে দিল সেটির সাথে আপনি একমত কিনা, যে হাসান ভাই যেটি বলছিলেন সেই বিষয়ে ফিরবো। আমরা একটা ছোট 40 সেকেন্ডের বিরতি নিয়ে ফিরছি, একটা 40 সেকেন্ডের বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। আমরা বিরতির পর বাংলাদেশে এখানে ফিরে এলাম। আমি শিমুল ভাইয়ের কাছে ফিরবো। আমরা একটু আজকে সারাদিন আসলে পয়লা বৈশাখ কিভাবে পালিত হয়েছে, আমরা 24 ঘন্টা নিউজ চ্যানেলে আমরা কাজ করেছি, এবং আমাদের সাথে যিনি তদারকি করেছেন আমার সহকর্মী ইলিয়াস হোসেন আমার সাথে যোগ দিচ্ছেন। আজকে সার্বিকভাবে তিনি তদারকি করেছেন, তার কাছ থেকে জানবো। ইলিয়াস, আপনি আমাদেরকে বলুন যে আজকে সারাদিনে পহেলা বৈশাখ আপনি পর্যবেক্ষণ করেছেন, রিপোর্টারদের সাথে সারাদিন আপনি কথা বলেছেন, সার্বিকভাবে আজকের পহেলা বৈশাখ আসলে কিভাবে পালিত হয়েছে, নিরাপত্তা পরিস্থিতি কেমন ছিল, এবং সেটা অন্যান্য বারের চেয়ে এবারের কোনো পার্থক্য আপনি পেয়েছেন কিনা একটু বলবেন আমাদের। বরাবরের মতোই যেটি আমরা দেখেছি যে পহেলা বৈশাখ অর্থাৎ বর্ষবরণ, বাংলা বর্ষবরণ উদযাপনের সময় দিনের শুরুতেই যেটি হয়ে থাকে ছায়ানট আয়োজনে রমনার বটমূলে যে বর্ষবরণ অনুষ্ঠান, সেটি যথাসময়ে শুরু হয়েছে। এবং একই রকম আয়োজন আরেকটি হয়ে থাকে যে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে আগারগাঁয়ে সুরের ধারার যে বর্ষবরণ অনুষ্ঠান, সেটিও কাছাকাছি সময়ে শুরু হয়েছে। আর এদিকে সকাল 9:15-9টার দিকে যেটি মঙ্গল শোভাযাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউট থেকে শুরু হয়েছে। এই মোটা দাগে বলতে গেলে যে এই তিনটি খুব বড় ধরনের আয়োজন থাকে দিনের শুরুর দিকেই। এছাড়া আলাদা আলাদা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় এটি আয়োজন হয়েছে। আমি সবগুলো আয়োজনের সাথেই সরাসরি জড়িত না হতে পারলেও আমাদের প্রতিবেদকদের মাধ্যমে যেটুকু দেখতে পেরেছি এবং জানতে পেরেছি, একটি বিষয় ছিল যে শাহবাগ থেকে ঢাকা ইউনিভার্সিটির ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই এলাকাটুকুর যে অবস্থা, সেটা আমার কাছে একটি মনে হয়েছে অন্যবারের চেয়ে কিছুটা লোক কম মনে হয়েছে আমার কাছে। এটির 3 ধরনের ব্যাখ্যা হতে পারে। যে একই সাথে 3 দিন ছুটি পড়াতে, শুক্র শনি সরকারি ছুটির সাথে যোগ হওয়াতে ঢাকা শহর থেকে অনেক মানুষ তাদের নিজেদের এলাকায় বা গ্রামের বাড়িতে গেছেন, এই জন্য কিছুটা কম হতে পারে। আর যে নিরাপত্তার বিষয়টি চলে আসছে দীর্ঘদিন ধরে যে আলোচনায়, সেই কারণে
কিছুটা আতঙ্ক থাকতে পারে। আরেকটি জিনিস, প্রচণ্ড রোদ ছিল, রোদের কারণে আমি চেনা জানা অনেক মানুষকে দেখেছি যে তারা আজকে অনেকেই টেলিভিশনে উপভোগ করেছেন এবং কেউ সকালের দিকে না এসে হয়তো বিকেলের দিকে এসেছেন, এভাবে অনুষ্ঠানগুলো উপভোগ করেছেন। তবে নিরাপত্তার বিষয়টি ছিল বেশ চোখে পড়ার মতো। পুলিশের সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা খুবই তৎপর ছিলেন। সারাদিনে প্রায় 10 থেকে 12 জনকে সন্দেহজনকভাবে আটক করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার থেকে। 4-5 জনকে ধরে সারাদিনের মধ্যে যাদেরকে ধরেছিল তাদেরকে ছেড়ে দেওয়া হয়। আর সন্ধ্যার দিকে সন্দেহজনকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যে 5 জনকে ধরে, সেটি রাত 10টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তার জিম্মায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এছাড়া নিরাপত্তাজনিত কোনো বড় ধরনের কোনো কিছু আমরা দেখিনি, মোটামুটি শান্তিপূর্ণভাবেই উদযাপিত হয়েছে। আর একটি জিনিস উল্লেখযোগ্য যে বর্ষবরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভেচ্ছা বিনিময়ের সময় বলেছেন যে এই বর্ষবরণ নিয়ে ধর্মীয় কোনো বাধা নেই বা এইটা নিয়ে বাড়াবাড়ি করারও কোনো সুযোগ নেই। অন্যদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও তার নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলীয় নেতাকর্মীদের নিয়ে বর্ষবরণ উদযাপন করেছেন। সেখানে তিনি বলেছেন, আশা করেছেন যে আগামী বছরে, এই নতুন বছরে কোনো গুম হত্যা এসব হবে না, গণতন্ত্র ফিরে আসবে, এটি তিনি বলেছেন। আরেকটি জিনিস আমরা লক্ষ্য করেছি, ঢাকা রিপোর্টার্স ইউনিটির বর্ষবরণ উদযাপনের সময় মহাজোট সরকারের মন্ত্রী, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আর এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওখানে উপস্থিত হয়েছেন। তারাও পরস্পর সৌহার্দ্যমূলক কথা বলেছেন এবং নববর্ষ উদযাপনে সবাইকে শুভেচ্ছা বিনিময় ইলিয়াস, করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ। সার্বিকভাবে আপনি আমাদেরকে আজকে কেমন হয়েছে পয়লা বৈশাখ তা আপনার মাধ্যমে জানতে পারলাম। শিমুল, আপনার কাছে আমি ফিরবো, আমাকে আরেকটা বিরতি নিতে হচ্ছে এবং আমাদের সহকর্মী যেটি জানাচ্ছিলেন সার্বিকভাবে আজকে সারাদিন কেমন হয়েছে, লোক সমাগম কম হয়েছে সেটি একটি বিষয় তিনি উল্লেখ করেছেন। আমি আপনাদের সবার কাছে ফিরছি আরেকটা ছোট্ট বিরতি নিয়ে। আরেকটা বিরতি নিচ্ছে, আমাদের সাথে থাকুন। বিরতির পর বাংলাদেশ এখানে ফিরে এলাম। শিমুল ভাই, আপনার কাছে আমি ফিরছি যে হাসান ভাই যে প্রশ্নটি রেখেছেন যে মানুষকে ডিসিপ্লিনে আনার বিষয়টি, সেটি নিয়মের মধ্যে বাধা ভালো, সেটি না বলে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি কি এটার সাথে একমত যে আসলে ডিসিপ্লিনে বাধ্য হলে যে এই যে প্রক্রিয়াটি বা যেটি নির্ধারণ করা হলো সেটি ঠিক কিনা? এটা একটা মানুষকে, এখন আপনি একটু আগে একটা কথা বলেছিলেন যে সচেতনতাটা কি প্রথম নাকি আইন প্রয়োগের, আইনের নীতিটা প্রথম? তো একটা মানুষকে ডিসিপ্লিন করবেন, তো ডিসিপ্লিন তো একটা কালচার আছে, ডিসিপ্লিন তো হয়ে হয়ে আসতে হয়। আপনি হঠাৎ করে একটা মানুষকে যদি হুট করে ডিসিপ্লিনের মধ্যে ফেলে দেন, তাহলে কি সেই মানুষ ডিসিপ্লিন মানবে? আইন প্রয়োগ করে কি আসলে সব সমস্যার সমাধান হয়? আজকে আপনি যেটা বলছেন যে যে ঘটনাটা, মানে যেই দুর্বৃত্তায়ন হচ্ছে যে অনুষ্ঠানগুলোর মধ্যে, সেটা কি ইন্টেনশনালি করা হচ্ছে নাকি, এটা তো আসলে 99 থেকে এই যে সমৃদ্ধ সাংস্কৃতিক জোট এই র্যালিটা করলো। এর আগে বইমেলা হয়েছে না? এর আগে 21-এর বইমেলাতে জিনিসগুলো হয়েছে না? এবং আমার দৃষ্টিতে এই অনুষ্ঠানগুলো মানে একটা জায়গায় অনেক বেশি মাস গ্যাদারিং হচ্ছে, কিন্তু যেই জায়গায় গ্যাদারিং গুলো হচ্ছে, এই যে চাঁদনী চক মার্কেটে, এখানে প্রতিনিয়ত হচ্ছে এই যে, এটাই পিন্টু ভাই বলছিল যে এখন আসলে ওটা উঠে এসেছে। কথা বলি তো এখন আপনি যেটা ওইটা যদি বলতে যাই, তো এটা তো আসলে অবক্ষয়ের হচ্ছে, মানে জিনিসটা হচ্ছে সামাজিক অবক্ষয়ের একটা জায়গা তৈরি হচ্ছে। আজকে সবাই ওই যে ঘোষণাটা, কৌশলের ব্যাপার কথা বলছিলাম আমরা, যে পুলিশের কৌশল ছিল 5টার পরে, এটাতে একটা পজিটিভ হয়েছে যে সবাই কথা বলছে যে কেন 5টার পরে যাওয়া যাবে না, এবং তখনই ওই সাবজেক্টটা উঠে আসছে। আজকে আমি অবশ্যই আশা করি না যে এবছর 5টার পরে অনুষ্ঠান করা যাবে না বলে এটাও একটা কালচার, মানে একটা সংস্কৃতি দাঁড়িয়ে গেল যে প্রতি বছর এটা হবে। এবার একটা বিশেষ অবস্থা হয়েছে গতবার, এবং একটা অস্থিরতা তো অবশ্যই বিরাজ করছে বিভিন্ন জায়গায়। তো সেই অস্থিরতার জায়গাতেও যদি আমি বলি, সেটা হচ্ছে যে আমরা যেভাবে আমাদের পরিবারে আমাদেরকে যেভাবে গ্রুম করা হয়েছে, সেই গ্রুমিংটা বোধহয় আমাদের নেক্সট জেনারেশন, আমরা বা আমাদের বড় ভাইরা তাদের সন্তানদেরকে করতে পারছে না। আমার একটা বিষয় জানবার আছে, যেমন আপনি সরকারের প্রক্রিয়ার কথা বলছিলেন বা কৌশলগত ভালো মন্দ যেটি হোক, ধরেন আমাকে একজন দুর্বৃত্ত হামলা করলো, আমি ক্ষতিগ্রস্ত হলাম, বা এই যে উৎসবের কথা বলা হচ্ছে,
না, আমি উৎসবের ওই জায়গাটাই উৎসবের বলছি। জায়গাটাকে আপনাকে যখন কেউ ক্ষতিগ্রস্ত করবে তখন কি সেই উৎসব কি সেই জন্য থেমে থাকবে, মানে আপনি ভয়ে কি দরজা বন্ধ করে থাকবেন? আমি আপনাকে এই পয়েন্টে বলতে চাচ্ছিলাম আরেকটু, মানে আমি একটা লাইন পেছন থেকে বলি যে সচেতনতা, ইন্ডিপেন্ডেন্ট মানে ইন্ডিভিজুয়াল কনসিয়াসনেস উইল ব্রিং দ্য কালেকটিভ কনসিয়াসনেস। ব্যক্তি সচেতনতা, একজন ব্যক্তি সচেতন হলেই তো আসলে সামাজিক সচেতনতা তৈরি হবে, তাই না? এই যে সিসি ক্যামেরায় ছবি উঠছে আমার পাশে, আমি তো সবসময় এই ধরনের প্রতিবাদ করেছি, আমার পাশে কয়টা লোক ওই কাজটা করছে এবং কতগুলো মানুষ দেখছে। সো ঘটনাটা ঘটে যাওয়ার সময় আজকে এই কথাটা হয় যে আমরা অনেক ক্রাইম দেখি যে একটা বাচ্চাকে পিটাচ্ছে বা একটাই করছে, সেগুলো মোবাইলে ছবি তুলে সেটা দর্শক থাকে। সো ওখানে আপনি মনে করেন যে এর আগে যখন এরকম হঠাৎ করে ডাকাতি বেড়ে গেছিল বোধহয় যাত্রাবাড়ি ওই এলাকায়, তখন ওই মানুষগুলো কি করলো, ওরা লাঠি বাসি একটা এসেছিল, আপনি মনে আছে দেখবেন? ওটা নাটোরে তো আপনার না, আমি লাঠিবাজি ঠিক এই সমিতি পয়েন্টে ছিল। আসছিলাম যে আপনি সামাজিক অবক্ষয়ের বিষয়টি কিন্তু এবার পুরোপুরি উঠে এসছে, যে আমরা যে সামাজিকভাবে যে অবক্ষয়ের ক্ষতির সম্মুখীন আমরা হচ্ছি। আপনি তাহলে কি ইফটিজিং বন্ধ করছেন, আপনি সিনেমাতে নায়ক গিয়ে শীষ দিচ্ছে আর অনেকগুলো ছেলেকে নিয়ে নেচে এটাকে কালেক্টিভলি চিন্তা করতে হবে। আমাদের সার্বিক একটা জায়গা থেকে নিরাপত্তার চিন্তা করতে পরিবেশ হবে। তৈরির জন্য একটি আইন শৃঙ্খলা বাহিনী আমাদের রয়েছে, আমরা তো সোচ্চার হবই, কিন্তু আমাদেরকে সেই গ্রামের মতো লাঠি নিয়ে সোটা নিয়ে পেটাতে দেখেন, হবে এই কিনা সেটা জায়গাটা একটা বিষয় কিনা? আচ্ছা, শুধু আমরা শুধুমাত্র কিন্তু ওই যে নারী নিপীড়ন ঘটনাটা মাথায় রেখে আইন শৃঙ্খলার কথাগুলো, আইন শৃঙ্খলা বাহিনীর পদক্ষেপগুলো ভাবছি, এটা একটা ভুল হবে আমাদের। অবশ্যই। পুলিশ যে কথাটা বলতে পারছে না আসলে, হ্যাঁ, পুলিশ যে কথাটা বলতে পারছে না যে সারা দেশের আমার যে সিচুয়েশন, এই যে বিশেষ করে জঙ্গিবাদের যে একটা হুমকি, সেইটা আসলে তারা মাথায় নিয়েছে, যেটা তারা বলতে পারছে না। যে কারণে আপনার এই যে 1 স্তর 2 স্তর 3 স্তরের সিকিউরিটি, এই যে আপনার আর্চওয়ে দিয়ে যাওয়া, আপনার এই সিসি ক্যামেরা বসানো, এটা হলো যে কোনো সময় আমাদের জঙ্গিরা আপনার না, হুমকি যদি থেকে থাকে, হুমকি না, এটা তো তার বলতে পারছে না। সরকারের পলিসি যে আমার এখানে জঙ্গিয়ত নাই, সেই যে কারণে এটা বলতে পারছে না, কিন্তু এই হুমকিটা তাদের মধ্যে রয়েছে এবং তারা সেটা জানে, যে কারণে আপনার এই নিরাপত্তা ব্যবস্থা। এবং জঙ্গিরাও কিন্তু অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে, হ্যাঁ, তারা তো প্রকাশ্যেই বলছে না, আইএস কিন্তু ঘোষণা দিয়ে দিয়েছে সেই যে ইস্যুটাই বাংলাদেশ- আসছি। তার আগে আপনি যেটা নিয়ে বলছিলেন যে আপনার যে কনসার্নটা যে লাঠিবাসি দিয়ে, দেখেন একটা উৎসবকে কখনো আপনি বিধিনিষেধ দিয়ে আটকাতে পারবেন না। আমি সেটাই বলছিলাম। হ্যাঁ, আজকে কি আটকানো গেছে? না, আজকে আটকানো যায়নি, তাহলে কিন্তু আজকে আবার কিছুটা লোক সমাগম কম ছিল, সেটা না, জন্য সেটা তিনটি তো কারণ আপনার হতো। রিপোর্টার যে ব্যাখ্যাটা দিল তিনটা কারণের বললো, তিনটা কারণ। আরেকটা কারণ আছে, আরেকটা কারণ হচ্ছে যে আসলে আমরা যে এই প্রতিবারই এক্সপেরিয়েন্স করি যে আমি গাড়ি নিয়ে 5 থেকে 6 ঘন্টা আটকে থাকি যখন এই ঢাকা থেকে উত্তরা দিকে যেতে হয় এই পয়লা বৈশাখে। সো এই উত্তরাতে দেখলাম প্রত্যেকটা এলাকা পার্কের ভিত্তিক মাঝখানে হয়ে গেছে কিন্তু এখন। এলাকা ভিত্তিক অনেকগুলো প্রোগ্রাম হচ্ছে, ওখানে মেলা হচ্ছে সারা ঢাকা শহরে বিভিন্ন এটা- জায়গায় এটা- এগুলি হয়েছে। মানে এইটি কিন্তু আসলে এটা একটু বেড়েছে, নির্দিষ্ট মানে জায়গায় এলাকা নেই, ভিত্তিক এখন এখন এলাকায় এটা এলাকায় আসলে ডিসেন্ট্রালাইজড হওয়াতে এই কারণে যেটা আপনি ওইদিকে বারবার জানতে ভিড়টা চাচ্ছিলেন যে আটকানো, ইভেন আমাদের ওটা ভয় না। নিকেতনে পর্যন্ত বিশাল বড় মেলা এটা হয়েছে। আমি 2 লাইনে শেষ করি যে এটা আপনি বিধিনিষেধ দিয়ে কোনোদিনই কোনো সার্বজনীন উৎসব আটকাতে পারবেন না। এখন পুলিশ যেটা এখানে করেছে যে 5টায়, যে আপনার মাসুদ ভাই কিন্তু বলছেন, হ্যাঁ, যে 5টার পর আপনি কনসার্ট বা অনুষ্ঠান করতে পারবেন না, আপনার চলাচল, আপনার চলাচলে তো আড্ডা, বাধা আপনি নেই। আইসক্রিম খান, বাদাম খান, ইউনিভার্সিটি এলাকা দিয়ে হাঁটা চলা করেন, সেটা কিন্তু নিষেধ করে না। সেটা করে নাই। হ্যাঁ, সেটা এটা কিন্তু একটা নিষেধ মিসআন্ডারস্ট্যান্ডিং নাই। এই হ্যাঁ, করছে যে- এখন পুলিশ যে ওই যে হাইলাইটেড হয়েছে আপনার 5টার পর এখানে থাকা যাবে না, এমন একটা সিচুয়েশন, মানে ইমপ্রেশন তৈরি হয়ে গেছিল, সেইটা একটা ভুল মেসেজ চলে গেছে, পুলিশের কারণেই হোক বা মিনিস্টার সাহেব বলে ফেলছেন বলে। উনি যদি এটা না বলতেন, মানে আপনিও বলছেন যে এটা কৌশলগত ভুল। হ্যাঁ, আপনার এখানে ধরেন আমাকে তো না করছে না, এখানে থেকো না, সেটা তো না হ্যাঁ, করে, ওখানে তো কারফিউ জারি হয় হ্যাঁ, না করে মানে অনুষ্ঠানগুলো করতে পারা ভুলটা হয়েছে যে অনুষ্ঠান করতে পারে, 5টার পর তো এমনি অনুষ্ঠান করে না, যে কারণে উনি বলছেন এটা না বললেও পারতেন। না, অনেক জায়গায় আবার হয়ও, সাংস্কৃতিক অনুষ্ঠান হয় কিন্তু অনেক জায়গায়। সরোবরে এবং সেটা হতো কি, শুরু হতো ধরেন 3টা 4টায় এবং এত আর্টিস্ট এত আয়োজন থাকতো, এটা শেষ হতে হতে 8টা 9টা 10টা বেজে যেত। হ্যাঁ, সো ওই কারণে এটা হয়নি, কিন্তু এটা যদি শিমুল ভাই, আপনি একজন অভিনেতা এবং আমি বলবো যে আপনি সাংস্কৃতিক অঙ্গনে আপনিও যুক্ত আছেন, আপনার কি মনে হয় যে আপনি যে এই নিরাপত্তার বিষয়ে যেটি পিন্টু ভাই বারবার বলছিলেন যে হ্যাঁ হয়তো বলা হচ্ছে যে হুমকি নেই, কিন্তু হুমকি আছে, এই বিষয়টিকে রুখে দেবার জন্য কি আপনাদের যে পদচারণা সেটি কি বিঘ্নিত হলো না কিছুটা? অবশ্যই বিঘ্নিত হলো। এখন এটা হচ্ছে যে ধরেন এটা তো প্রকৃতির
আপনি এভাবে আমি দেখি জিনিসটাকে, বিঘ্নিত হলো, আমি আবারও তো বললাম যে এবছর বিঘ্নিত হলো একটা বিশেষ কারণে, কিন্তু সেটা যে এরপর থেকে বিঘ্নিত হবে বা এটা আমরা মেনে নেওয়া যাবে বা আলোচনার ভিত্তিতে আমরা অন্য না, এরপর থেকে যে কোনো ধরনের হুমকি থাকবে না সেটাও তো আপনি নিশ্চিত করে বলতে পারছেন না। কারণ জিনিসটা তো দুটোই ডেভেলপ করছে। আমি বলছি আপনাকে, আজকে আপনি হুমকির ব্যাপারটা যে আপনি এখানে নিয়ে আসছেন, পিন্টু ভাই আপনার মনে আছে যে ওই অনেক আগে, বেশ কয়েক বছর আগে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ যখন ক্রিকেট খেলে প্রথম জিতলো 12:30 একটার দিকে, পুরো ঢাকা মিছিল হলো শহর, সারা শহরে, ঢাকা শহর, এবং আমি রাতের বেলা। এই এয়ারপোর্টে গেছি একজনকে সি অফ করতে, এয়ারপোর্টের ইমিগ্রেশন ভেঙে কিন্তু রানওয়েতে পর্যন্তই হয়েছে, কিন্তু কোনো ধরনের অঘটন কিন্তু ঘটেনি। তো অঘটনগুলো যে ঘটছে, এবং এখানে যদি এটাও তো আপনি এভাবে চিন্তা করা উচিত যে সামাজিক অবক্ষয়ের উপরে কিন্তু চাপিয়ে দিলে হবে না, যে কেউ আসলে এখানে এসে ওই জিনিসটা করতে চাচ্ছে কিনা। এবং আমার তো মনে হয় যে কিছু কিছু ক্ষেত্রে সেটাও করা হচ্ছে, বিতর্কিত করার জন্য ইন্টেনশনালি করা হচ্ছে। সো ইন্টারন্যাশনালি যদি করা হয় তাহলে সেটাকে এটা কিন্তু এরকম যে আপনার পুরো দেশে যদি 2 কোটি লোক সম্পৃক্ত থাকে এবং এই উৎসবে মানে আনন্দ করছে, তার মধ্যে যদি 2-3টে এরকম ইনসিডেন্ট হয়, মিডিয়ার মাধ্যমে কিন্তু সেটাই হাইলাইটেড হবে, এবং ওই যে এক গামলা পিসের মধ্যে নাকি একটু চনা, ওটাতেই কিন্তু হয়ে যায়। আপনি যে ওই ঘটনাটাও যে ঘটেছে গত বছরই, কয়টা ঘটেছে? আপনি দেশকে, আমি যদি বলি, আপনি যে আজকে বলেন যে আমাদের 55,000 বর্গ কিলোমিটারের দেশ, আমি তো দেশকেও আসলে ওইভাবে দেখি না। অনেকে বলে যেখানে এত ডিস্ট্রিক্ট কেন, এত কেন উপজেলা, আসলে দেশটা তো আসলে না, মানুষের আসলে- জন্য। তা আমাদের জনসংখ্যা কত? আমাদের দেশের যার জনসংখ্যা 16-17 আজকে কোটি। পুরো আমেরিকার টোটাল জনসংখ্যার মানে সবাইকে নিয়ে যদি ফ্লোরিডার মধ্যে ঢুকিয়ে দেওয়া গতকালকে হতো, আসলে তাহলে যা। আমাদের বাংলাদেশে এখন একটা ছোট বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল যে আপনারা জানেন যে ওলামা লীগ থেকে একটা মন্তব্য করা হয়েছে এবং হেফাজত থেকে বলা হয়েছে যে নারীদের অংশগ্রহণ না করাই ভালো, এবং আজকে প্রধানমন্ত্রী কিন্তু দুদিকেই আসলে একটু শাসনের সুরে বলেছেন। আমি একটু পিন্টু ভাইয়ের কাছে ফিরবো। আমাদের এখানে আমি আরেকটা ছোট্ট করে কথা বলে দিই, এটা হচ্ছে যে বিভিন্ন জন তো বিভিন্ন কথা বলবে, এটা গণতন্ত্র, এখানে আমাদের ফ্রি স্পিচ, আমরা মানে স্বাধীনভাবে কথা বিষয় বলবো, হচ্ছে যখন কিন্তু পুরো জনগোষ্ঠী কোন দিকে যাচ্ছে, কোন উৎসব করছে না কি করছে, কেউ কি তাদের কথা দিয়ে তো কেউ আটকে রাখা কিন্তু যাবে না। তাদের নির্দেশ যখন মানে নাই। সরকার দলের সিল লাগিয়ে যে কেউ যখন কোনো কথা বলছে সেটা দায় আসলে কার? সেটা তো হচ্ছে সরকার। আচ্ছা, আমি ফিরছি এই প্রসঙ্গে জানতে চাইবো, একটা বিরতি নিচ্ছি আর একটা বিরতি নিয়ে ফিরছি। আমি বিরতি নিয়ে ফিরে এলাম। পিন্টু ভাই, আপনার কাছে জানতে চাইছিলাম যে দায়টা আসলে কার? আপনার ওই নিরাপত্তার বিষয়টা বলতেছিলেন? না, আমি যে ওলামা লীগ প্রসঙ্গে বলছিলাম। ও, ওলামা লীগ, দেখেন এই ওলামা লীগ বিষয়টা যত উচ্চারণ করবেন তত এর কাভারেজ পাবে। হ্যাঁ, ওরা ততই bonus পাবে। এই সমস্ত আমি একেবারে চিন্তা ভাবনাই করে বলছি, ফালতু সংগঠন আওয়ামী লীগের রাখাই উচিত না। যে আওয়ামী লীগ নিজেকে সেকুলার বলে, যে আপনার আওয়ামী মুসলিম লীগ 49-এ হইলো, 57-এ মুসলিম শব্দটা বাদ দিল, আওয়ামী লীগের গঠনতন্ত্র বলেন, আওয়ামী লীগের কনস্টিটিউশন বলেন, আওয়ামী লীগের পলিসি বলেন, সবসময় তো তারা সেকুলার কথা বলে। তো ওই একটা সেকুলার দলের উচিত না এই আপনার ধর্মভিত্তিক কোনো মানে উইং রাখার। তারা যেখানে আপনার আওয়ামী লীগের ভিতর থেকে আপনার ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবি উঠছে, করছে না, হয়তো ধরেন নানান কারণে সরকার হয়তো এখন করছে না, হয়তো কোনোদিন করেও ফেলতে পারে। হ্যাঁ, যেমন যুদ্ধাপরাধীদের বিচার এতদিন করে নাই, 96-এ তো আওয়ামী লীগ পাওয়ারে ছিল, করে নাই, এখন তো করছে। হয়তো কোনো সময় আরো শক্তিশালী হলে হয়তো ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে পারে। কিন্তু ওই দলটি যখন আপনার একটি ধর্মের উপর ভর করে আপনার একটা উইং তৈরি করে, সেটা আওয়ামী লীগের কন্ট্রাডিক্টরি আমি মনে করি। আর যখন বলছেন ওলামা লীগ যখন বলে যে এই বৈশাখ করা ঠিক না বা এগুলো এই সমস্ত উৎসব পার্বণ করা উচিত না, আমার মতে আওয়ামী লীগের উচিত ছিল, যেহেতু এখন সরকারে আছে, এটাকে ব্যান করে দিয়ে এবং যারা এই সমস্ত কথা বলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া। এই দায় আওয়ামী লীগের ঘাড়ে অবশ্যই চাপবে। না, ডক্টর হাসান মাহমুদ চৌধুরী তো কালকে বলেছে যে এদের সাথে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই। উনি বিভিন্ন সময় এখন বিভিন্ন এটা কথা কি বলছেন, টেকনিক্যালি মানে কথাগুলি technically- কাউন্ট করলে কিন্তু আবার ওই অন্যরকম হবে। উনি আচ্ছা। সকাল বিকাল কথা বলেই যাচ্ছেন। ওই যে আপনার না, ডক্টর তাহলে মহিউদ্দিন আমরা খান আসলে আলমগীর ধরেন বলছিলেন না যে দলের পক্ষ বিল্ডিং হয়ে, এর কিন্তু ভাই আমার প্রশ্ন হচ্ছে ছিল দলের এরকম পক্ষ হয়ে কথা যখন এখন কেউ বলা শুরু কথা করেছে। বলে, আচ্ছা, তার মানে শুধুমাত্র কি মুখপাত্রের কথা ছাড়া আমরা না, উনি দলের তো কারো কথা মুখপাত্র না। আমি সেটাই বলছি, দলের পক্ষ হয়ে যখন কেউ কথা বলে তাহলে আমরা আসলে এইটা আবার কোন ধরনের চর্চার মধ্যে আমরা পড়ছি যে আমরা আসলে দলের পক্ষ থেকে একজন কথা বলছেন, কারণ সেটি দলের তার মুখপাত্র স্বেচ্ছাচারিতা না? হয় সাধারণত দলের সভানেত্রী অথবা আমি এটা একটু সাধারণ সম্পাদক। এটা জানতে চাই হাসান ভাই, আপনার কাছে জানতে চাই, এই যে কালচারটা, এই যে মানে কোন চর্চার মধ্যে যাচ্ছি বললেন মৌমিতা, জিজ্ঞেস করলেন, আসলে আমাদের এখানে কি এই চর্চাটা শুরু হয়েছে? আমরা দেখেছি যে একটা দলের একই সময়ে সকালে দুপুরে বিকেল বেলা
আমি জানি না যে আপনারা জানেন যে আসলে উন্নত বিশ্বে কি যে দলগুলো আছে তারা কি এরকম করে বিচ্ছিন্নভাবে ইয়ে দেয়? না না বক্তব্য দেয় না। spokesperson আমি আছে। সেটাই বলছি। Spokesperson তো আছে, তাই না? এটা শুধু দলের না, Spokesperson আছে। এবং রাষ্ট্রের সরকারেরও কিন্তু স্পোকসপারসন Person আছে। যে সরকারের হয়ে আমাদের দেশে যে ওই সিস্টেম নাই, আমাদের কিন্তু প্রিন্সিপাল ইনফরমেশন অফিসার আছেন, প্রাইম মিনিস্টারের প্রেস সেক্রেটারি আছেন, আমাদের ওই প্রেসিডেন্টেরও প্রেস সেক্রেটারি আছেন, কিন্তু কথা বলছেন না, কিন্তু হঠাৎ করে যে কথা বলছেন সেই ডিসিপ্লিনটা মানে সেই শৃঙ্খলাটা কে আরোপ করবে? এটা তো আসলে অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং হয় জনগণের এখন মাঝখানে। আপনি যে শৃঙ্খলা আরোপ কথা বলছেন, আদতে তারা শৃঙ্খলা আরোপ করতে চায় নাকি বিভ্রান্তি ছড়াই দিতে চায়, সেটা তো আপনাকে ভাবতে হ্যাঁ, হবে। এটা কারণ সিস্টেম নাই তো, আর সিস্টেম যখন না থাকে তখন পাওয়ার কিন্তু প্রিভেইল করে। হ্যাঁ, পাওয়ার নাকি এটা হচ্ছে ওই যে বাজির ঘোড়ার টিকিটের মতো যে এখানে আমি 10 পাউন্ড দিলাম, এখানে 2 পাউন্ড, এখানে 1 পাউন্ড, যেটা যেতে আর কি, যেটা আমার শুরু রাখতে হয়েছে, হবে। আপনাকে একদম ফ্র্যাঙ্কলি এরকমই বলি, বিষয়টা, ছোট ভাই বুঝলি? আপনিও আছেন, এটা বিএনপি থেকেই আসলে এই চর্চাটা আমার কাছে কেন জানি মনে হয় শুরু হয়েছে। তাদের যেহেতু বারবার তাদের সাধারণ সম্পাদক গ্রেফতার হয়, যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার হয়, যার ফলে এক একজন এক একবার এক এক সময় করার ছিল। এটা কি শুধু হ্যাঁ, বিএনপির এরা চর্চা অফিস নাকি আসলে দায়িত্বে প্রত্যেকটা আছে। রাজনৈতিক দলের এক এক চর্চার মধ্যে ই পড়ে করেছে। এটি? কিন্তু আওয়ামী লীগের ক্ষেত্রে আমরা আমি এই যতদিন যে হাসান ভাই সাংবাদিক আবার ছিলাম, বিএনপি আওয়ামী লীগ নিয়ে আসলো, তাহলে না। এটাও তো একটা আরেকটা না, না, চর্চা। না, না, আমি যতদিন সাংবাদিকতা করেছি আওয়ামী লীগ থেকে কিন্তু সবসময় একজনই প্রেস রিলিজ পাঠাতেন, এবিএম মোজাম্মেল হক, ওই তখন দপ্তর সম্পাদক উনি ছিলেন। দপ্তর সম্পাদক, উনি কিন্তু সব প্রেস রিলিজ পাঠাতেন। আমার খালি একটা না, আমার প্রশ্ন হচ্ছে তাহলে আওয়ামী লীগ কি না, বিএনপি এখানে- চর্চায় চর্চিত? না, এই না, সেটা জায়গায় তো না। আরেকটা বিষয় আপনার নতুন যুক্ত হয়েছে। উনি যে সময়ের কথাটা বলছেন তখন প্রেস রিলিজের একটা কালচার ছিল, হ্যাঁ। আচ্ছা। এখন তখন কিন্তু সংবাদপত্রের যুগ, হ্যাঁ। এখন আবার ইলেকট্রনিক মিডিয়া আসছে, তো আবার ফেস দেখানোর একটা বিষয় থাকে, নেতা নেত্রীর কাছে বা শীর্ষ নেতৃত্বের কাছে নিজের গ্রহণযোগ্যতা তৈরি করতে হয়, যে কারণে কিছু ভুইফুর সংগঠন দেখবেন। এই আওয়ামী লীগের নামে যে 100-র উপরে সংগঠন বের হয়েছে, শুধু ওলামা লীগ না, আওয়ামী লীগ প্রচার না, লীগ, আমার প্রশ্ন হচ্ছে বঙ্গবন্ধু পিন্টু লীগ, ভাই, না, না, এই যে এই আমি মৎস্য বলছি লীগ, যে আপনি বলছেন যে ঠিক আছে এটা পাত্তা দেওয়ার কিছু নাই, আমি বুঝলাম, কিন্তু এই না, যে না। কথাটা বলা হলো, পাত্তা দেওয়ার কিছু নাই না, হ্যাঁ। এটা অবশ্যই এটা একটা মানে আমি meaning তো যেটা আছে, আমার দলের যেটি মধ্যে জানবার এখনো বিষয়, তখন আছে। আমি শুনুন আমার যেটি জানবার বিষয় সেটা হচ্ছে যে একটি দলের সিলদিত কথাটি বলা হ্যাঁ। হয়েছে, বলার পরে কিন্তু কথাটা আসলে গণমাধ্যমে উঠে এসছে। তো সেইখানে পাত্তা না দেওয়া দলের বলতে আমি দলের বলছি যে- দায়িত্ব আছে, দল কি ব্যবস্থা নিয়েছে এবং এগুলোর তদারকি দল কেন না, করছে আমি না? তো আপনাকে স্পষ্টই করে একটু আগে বলছি, যেটা বললেন, দায়টা হ্যাঁ। সম্পূর্ণ আওয়ামী লীগের নিতে হবে। হয় যে আমি তো তার শাস্তিও দাবি করলাম, হ্যাঁ, কিন্তু ওই ওলামা লীগ থাকবে কেন, এটাই আমি প্রশ্ন করছি। আজকে সরকারের শীর্ষ পর্যায় থেকে আসলে বলা হয়েছে যে ধর্মান্ধতা আমাদের এই পয়লা বৈশাখ উৎসব পালন ধর্মের কোনো বাধা নেই, আবার অন্যদিকে বলা হচ্ছে যে এই ধর্মের নামে বাড়াবাড়ি করা যাবে না এইসব উৎসব দেখেন, বিষয়ে। দুইটা কনফ্লিক্টিং কিনা কনফ্লিক্টিং না, দুইটা আলাদা ইস্যু। এখন নাকি আসলে আমাদের মানে প্রধানমন্ত্রী দুই না, পক্ষকেই শাসন না, হ্যাঁ, আপনি যেটা বলছেন শাসন আমি করবার বলছি, মতো একটি অবস্থায় এসেছে। প্রধানমন্ত্রীর বক্তব্য যদি আজকের বক্তব্য যদি ধরি, উনি বলেছেন যে ধর্মের অবমাননা, শুধু উনি শব্দটা ব্যবহার করেছেন, ধর্মকে গালি দিতে গিয়ে পর্ণেও লেখা হচ্ছে, এটার উনি বিরোধিতা করেছেন। যে আপনি আমি মুসলমানদের ধর্ম বলেন, হিন্দুদের ধর্ম বলেন, খ্রিস্টানদের ধর্ম বলেন, একজন আরেকজন ধর্মের বিরুদ্ধে বলতে গিয়ে পর্ণর এটার মতো সাথে কিন্তু এই লিখছে, উৎসবটার কোনো হ্যাঁ, সম্পর্ক পর্ণের নেই। মতো লিখছে। প্রধানমন্ত্রী এটার নিন্দা জানিয়েছেন, এর প্রতিবাদ করেছেন। আবার পাশাপাশি এই আওয়ামী ওলামা লীগের মতো হেফাজতে ইসলাম বা আরো যারা আপনার উৎসবের বিরোধিতা করছেন, তাদের ভৎসনা তাদেরও করেছে। ভৎসনা করেছেন। উনি ওনার অবস্থানটা স্পষ্টই করেছেন। আরেকটি বিষয় আমি এখানে একটু যুক্ত করতে চাই, বলা হয়েছে যে ধরেন এই যে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে শিশু মহল থেকে বলা হয়েছে যে নির্দেশনা দেওয়াতে অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন এবং তাদেরকে বলা হয়েছে যে তারা কি এই কোনো ধরনের ঘটনা ঘটলে সেটা দায়িত্ব না, নেবেন এটা কিনা। এটা এটা আমি মনে করি প্রধানমন্ত্রী তাকে শ্রদ্ধা জানিয়ে বলছি, উনি এটা ঠিক করেন নাই। না, আমি আমার আমার অধিকার আমার আছে- জানবার যে জায়গাটা, হ্যাঁ। একটি যখন যে কোনো না, ধরনের নির্দেশনায় আপনি যখন- ইতিবাচক নেতিবাচক মন্তব্য দুইটাই আসবে, থাকতে আমরা পারে। সেটা নিতে পারি না কেন? হ্যাঁ, এটা আমি আমার অধিকার আছে। উনি যখন বলছেন যে 5টার মধ্যে, সরকার যখন বলছে 5টার মধ্যে শেষ করে দাও, আমি বলতেই পারি সরকার আমাকে আমার উৎসবে বাধা দিচ্ছে, এটা আমার অধিকার বলার। হ্যাঁ, এটা যদি আমি বলি তার মানে এই না যে কিছু ঘটে গেলে দায় আমাকে নিতে হবে। ভালোটার দায়ও সরকারকে নিতে হবে, মন্দটার দায়ও সরকারকে নিতে অবশ্যই হবে। ক্রেডিটটা তো সরকারকে দিতে হবে। এই যে আজকে যে ধরেন সাকসেসফুলি এই উৎসব কিন্তু পালন হলো, আমরা কিন্তু credit সরকারের আমাদের যাচ্ছে ধরেন না। যেই গভর্নমেন্ট গুলো আসলে রেজ করে এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে আমরা দেখি আমরা কিন্তু সমালোচনা নিতে পারি না, সেটা কেন হয়? সেটা তো আমাদের কালচার, এটা জাতিগতভাবে আমাদের সমস্যা। এই যে এটা জাতিগতভাবে। এটা আমাদের জাতিগতর মধ্যে Ego, ঢুকিয়েছে
এটা আপনার রাজনীতিরও একটা বিষয় আছে। হ্যাঁ, আমাদের রাজনীতিবিদরা যখন এটা যতটা অ্যাবজর্ব করতে পারবেন তখন আবার দেখবেন যে আমরা এটা নিতে পারছি। না, তবে একটা জিনিস আমি যখন ওই যে ব্যবসা করতে গিয়ে তখন একটা জিনিস আছে যে হাউ এম আই ডুইং ইট, লাইক আমি আপনাকে করছি প্রথমেই যেটা আমি সমালোচনা যখন করি, যেমন আমাদের এখানে সমালোচনা কথাটার মিনিংই কিন্তু ভুল। সমালোচনা মানেই ধরা হয় যে আমি নেগেটিভ কোনো কিছু এই করতে বলছি, কিন্তু সমালোচনার শব্দটার মধ্যেই তো সম আলোচনা মানে অ্যানালাইসিস, যে পজিটিভ বলবেন আপনি নেগেটিভ বলবেন। আমি আপনাকে হঠাৎ করে বললাম যে আপনাকে একটা গালি দিয়ে বললাম যে আপনার এটা একদম বাজেই, তো আপনার প্রথমেই তো আপনার যে সেলফ ডিফেন্সিভ যে সাইকোলজি সেটাতে আপনার তো মনে হয় হোয়াট দ্য হেল আর ডুইং, আপনার তো এটা মনেই হবে। তো আপনি যদি আসলে বলার মধ্যেও তো একটা ব্যাপার আছে। না প্রশংসা হাসান ভাই, করতে আমি পারি না আপনার কাছে আমরা। একটু জানতে চাই, যদি বলে মুক্ত চিন্তার নামে বা ধর্ম নিয়ে বাড়াবাড়ি, আবার আমার যদি প্রশ্ন আপনি হচ্ছে, ওভাবে বলতে যান তখন আবার বলবে কি ব্যালেন্স করছেন আপনি এটা। আমার একটু আসলে কোন দিকে যাবেন? আমার একটি আসলে জানবার কৌতূহলের জায়গা আছে যে মুক্ত চিন্তাটা কি এবং বাড়াবাড়িটা কি, আসলে মুক্ত চিন্তার সংজ্ঞাটা কি এবং বাড়াবাড়িটা আসলে কে নির্ধারণ করবে, মাত্রাটা আসলে কি? মুক্ত চিন্তার আসলে কোনো সংজ্ঞা নাই। আমার দৃষ্টিতে মুক্ত চিন্তার কোনো সংজ্ঞা নাই। এখানে মুক্ত চিন্তা হচ্ছে যে আমার যা মনে হচ্ছে আমি তাই লিখবো, এটাই হচ্ছে মুক্ত চিন্তা। এখন ধরেন আমি একটা লিখলাম, আপনার মনে লাগলো, তাহলে সেটা আসলে কি হবে, সেটার দায়টা কে নেবে? সেই আপনি কিসে কথাটাই মাইন্ড কিন্তু করছেন আমি তো আজকে জানি না মাননীয় আসলে। প্রধানমন্ত্রী বলেছেন যে কারো অনুভূতিতে আঘাত করে কিছু লেখা যাবে না। না, উনি আবার এটাও কিন্তু বলেছেন ওই যে তার মানে না যে হত্যা করা হত্যা করে ফেললেন সেটাও আমারই হত্যাও কথা। করাটা ঠিক না, না সেটা তো জিওলদের একটা না, উনি এই সাবজেক্টে যে কথাটা বলেছেন আমার কাছে কিন্তু মনে হচ্ছে একজন রাষ্ট্রপ্রধান হিসেবে একদম মানে উনি এই কথাগুলো খুবই আমার কাছে ভালো logically লেগেছে। কথাগুলো আমার কাছে চমৎকার বলেছেন। লেগেছে এটাই। পিন্টু ভাই, আমরা এই যে আমাদের এই যে সামাজিক অবক্ষয়গুলো আসলে এবারে উঠে এসেছে, আমরা আমাদের ভেতরকার যে ক্ষয়গুলো সেগুলো কিন্তু আমরা এখন টের পাচ্ছি, এবং গত বেশ কিছুদিন ধরে যে নারী এবং শিশুর বিষয়গুলো উঠে এসেছে, মঙ্গল শোভাযাত্রাতে এই বিষয়গুলো আসলে ফোকাসড হয়েছে। তা আমাদের যে এই অবক্ষয়গুলো আমরা সামগ্রিকভাবে যেগুলো আমরা আমাদের অনুভূতিতে এসছে, এগুলো তো আমরা যতক্ষণ সোচ্চার না হব ততক্ষণ পর্যন্ত, যেহেতু আমাদের অনেক কিছুরই আসলে বিচার আমরা পাচ্ছি না, সেটা থেকে একটি সংস্কৃতি কি দাঁড়িয়ে যাচ্ছে যে আমরা কি সেই পর্যায়ে এসেছি কিনা যে আমাদের আসলে লাঠি নিয়ে মাঠে নামতে হবে? দেখেন, এইটা আপনি শুরুতে যদি আমি একটা কথা বিভিন্ন সময় বলি, খুব খারাপ কথাটা, শুনতেও খারাপ লাগে। বেসিক্যালি আমরা মানুষ এখনো বর্বর। এই আমরা এখনো ধর্ষণ করি, আমরা এখনো পাশের বাড়িতে ধর্মের নামে আগুন দেই, আমরা পাশের মানে এই যে আপনার সারা মানে ছোট থেকে বড় হয়ে যে মেয়েটার সঙ্গে কিছু মানে ধর্মের নামে 4 তাকে ধর্ষণ বছরের করে শিশু যাচ্ছি। থেকে ধরে। হ্যাঁ, শিশু কাউকে তো আমরা বাদ দিচ্ছি না। না। এই বর্বরতাকে ঠেকানো হয়, ঠেকানোর জন্যই কিন্তু আইন কানুন, ধর্মীয় অনুশাসন, সামাজিক অনুশাসন, এই তিনটা জিনিস দিয়ে আমাদের এই বর্বরতাগুলোকে আমরা ঠেকিয়ে রাখি। এখন দেখেন, আপনি বলছেন এই যে আইন কানুন, এই জায়গায় আইন যখন ঠিক মতো চলে না, আমাদের ওই বর্বরতাটা বেড়ে যায়, শক্তি আমাদের বেড়ে যায়, শক্তির সামাজিক ক্ষমতা বেড়ে অনুশাসনগুলো যখন বা ধর্মীয় অনুশাসনগুলো যখন আমরা মানি না, তখনই আমাদের ওই বর্বরতাটা বেড়ে যায়। এই জায়গায় তিনটি ক্ষেত্রে আমাকে অগ্রগতি করতে হবে। এর মধ্যে আপনার আইন সঠিক প্রয়োগ করতে হবে, আইন থাকলে হবে না, আমার সব আইন আছে, প্রয়োগটা সঠিকভাবে হতে হবে এবং এটার বিচারও হতে হবে। এই বিচারগুলো হয় না যেগুলো বলছেন, আমি উৎসাহিত হয়ে যাই। আবার স্কুলিং এবং পারিবারিক শিক্ষাটারও এখানে একটা বড় ভূমিকা আছে, সেই জায়গায়ও আমরা কিন্তু ঠিক মতো কাজ করছি না। এখন আমার শিক্ষা ব্যবস্থায় দেখবেন 11 রকমের শিক্ষা ব্যবস্থা আছে আমাদের এখানে, হ্যাঁ বুঝছেন, এই যে প্রাইমারি স্কুলে থেকে শুরু করে যে নানান রকমের স্কুল, এখন সেই জায়গায়ও আপনার নৈতিক শিক্ষাটা আমরা দিচ্ছি না। সঠিক নৈতিক শিক্ষাটা আসলে পাচ্ছে না। আমার কিন্তু শিক্ষানীতি 2010-এ ওখানে কিন্তু আমরা নৈতিক শিক্ষার কথা বলা আছে, হ্যাঁ, আমরা কিন্তু সেটা কার্যকর করছি না। আমার পরিবারে আপনি দেখবেন, আমার ছোট্ট শিশুটার সামনে, আমার বাচ্চাটার সামনে আমি আমাকে যে সাহায্যকারী যে মেয়েটা আছে তাকে মারছি, সে কিন্তু শিখছে যে আর একজন দুর্বলকে বা একজন পরিবেশ আপনি যেটি দেখাবে সেটাই মারার অধিকার রাখি, সেই বাচ্চাটা কিন্তু শিখছে এইভাবে। আবার তাকে ভালো স্কুলে পড়াচ্ছি, পাশাপাশি ওইগুলো তাকে দেখিয়ে শেখাচ্ছি। এই জায়গাগুলো যদি আমরা নিজেরা ঠিক এবং না করি, ধর্মান্ধতার ক্ষেত্রে আমাদের শুদ্ধ সাংস্কৃতিক চর্চাটা কিন্তু আমরা প্রতিফলিত করতে পারছি না। আমি হাসান ভাই আপনার কাছে ফিরবো, আমি একটু একটা বিরতি নিতে হচ্ছে। শিমুল ভাই আমি ফিরছি, আমার একটা প্রশ্ন আছে। হাসান ভাই, আমার একটা প্রশ্ন আছে যে আমরা কি সংস্কৃতি দিয়ে ধর্মান্ধতা মানে সাংস্কৃতিক চর্চা দিয়ে ধর্মান্ধতা রোধ করব, নাকি ধর্মান্ধতার ভয়ে আমরা সাংস্কৃতিক চর্চা বন্ধ করে দেবো? ফিরছি একটু পরে, আরেকটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে, আরেকটা বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন।
শেষ বিরতি নিয়ে বাংলাদেশ এখন ফিরে এলাম। আহসান ভাই, আমি বিরতিতে যাওয়ার আগে যে প্রশ্নটি আপনার কাছে রেখেছিলাম। হ্যাঁ, আসলে আমাদেরকে সাংস্কৃতিক আন্দোলন করেই বা সাংস্কৃতিক আন্দোলন করেই এই ধর্মান্ধতাকে দূর করতে হবে মানুষের মন থেকে। এর কোনো বিকল্প আন্দোলন করেই বা সাংস্কৃতিক আন্দোলন করেই এই ধর্মান্ধতাকে দূর করতে হবে মানুষের মন থেকে। এর কোনো বিকল্প নেই। এবং সাথে সাথে সরকারকেও একটু পেট্রোনাইজ করতে হবে এই সামাজিক বা সাংস্কৃতিক যে আন্দোলন হবে সেটাতে। এবং আমাদের দেশে একটু আগে পিন্টু ভাই একটা কথা বলেছিলেন যে 17 ধরনের শিক্ষা ব্যবস্থা আছে। এই শিক্ষা ব্যবস্থাটা একটু সীমিত, আমি কোনো নির্দিষ্ট শিক্ষার দিকে না যেয়ে বলবো যে এটাকে কমিয়ে আনতে হবে এবং সাধারণ যে শিক্ষা সেটুকুই, যতটুকু একটা শিক্ষার একটা ছেলে বা মেয়ের শেখার জন্য যথেষ্ট, যেটা তাকে ভবিষ্যতে কোনো পেশাগত জীবনে প্রবেশ করতে সাহায্য করবে, সেইটুকু শিক্ষা, সেই শিক্ষা ব্যবস্থাগুলি থাকাই আমাদের জন্য শ্রেয়। বাকি শিক্ষা ব্যবস্থাগুলি আমাদেরকে অনেক ক্ষতি করছে, এক। আচ্ছা, দুই হচ্ছে সরকারের উচিত এখানে যে সমস্ত ধর্মান্ধ গোষ্ঠীগুলো আছে, সরকার এখনো বলছে যে বাংলাদেশে আইএস নেই, অথচ আইএস বলছে যে তারা বাংলাদেশে ঘাঁটি বানাতে যাচ্ছে। এবং আমরা আজকে বিডি নিউজে একটা নিউজ দেখলাম, ভারত এবং মায়ানমারের সাথে এনকাউন্টার করার জন্য বাংলাদেশে বেস করতে যাচ্ছে। যে এই যে ব্যাপারগুলো, এগুলো সরকারকে খুব কঠোরভাবে করতে হবে এবং সামাজিক সাংস্কৃতিক আন্দোলন যারা করছে এদেরকেও সরকারকে একইভাবে পেট্রোনাইজ করতে হবে। একটা জিনিস কি, যখনই মানুষ ওপেনলি কোনো কাজ করতে পারবে না তখনই কিন্তু তারা আন্ডারগ্রাউন্ড চলে যাবে। অতএব সরকারকে আগে থেকেই ভাবতে হবে যে এই যে যারা উগ্রবাদী আছে এরা কিন্তু একটা সময় গা ঢাকা দেবে। তো গা ঢাকা দিলে তাদেরকে কিভাবে তখন এনকাউন্টার করতে হবে, কিভাবে মোকাবেলা করতে হবে, কিভাবে গা ঢাকা অবস্থায় তাদেরকে ধরতে হবে, সেটাও কিন্তু এখন থেকে পরিকল্পনা করতে হবে। আসলে আপনার কথার প্রেক্ষিতে আমি একটু পিন্টু ভাইয়ের কাছে আসি যে আমরা যে কৌশলগত ভুল নিয়ে আলোচনা করছিলাম, যে আসলে প্রক্রিয়াটি কি হবে, আপনি আমাকে কিভাবে অভ্যস্ত করবেন, সেটি আসলে ডিপেন্ড করবে সরকারের উপর। আসলে কিভাবে এটা করা উচিত, জঙ্গি দমনে না উৎসব পার্বণের? দুটোই। দেখেন, এই জায়গায় আমি মনে করি আমাদের সংবিধান আমরা কিন্তু দেখি যে সবসময় প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রজা মানে নাগরিকদের প্রতি দায়িত্ব পালন করবেন। ওই একই ধারায় সংবিধানের 21-এ একটা ধারা আছে যেটা আমরা বলি না, নাগরিকদেরও কিন্তু দায়িত্ব আছে এগুলোর। হ্যাঁ, আমরা সেই নাগরিক দায়িত্বটাও ঠিকমতো পালন করি কিনা সেটাও কিন্তু আমার ভাবতে হবে। শুধুমাত্র সবকিছু আমি রাষ্ট্রের উপর, সরকারের উপর যদি ছেড়ে দেই সে সম্ভব না। কারণ আমার ওই যে উনি বলছিলেন আমার দেশটা ছোট, অনেক সমস্যা। হ্যাঁ, সেখানে তো জনগণের মধ্যে একটা ভীতিও কাজ করে, যেহেতু একটি ঘটনা ঘটলে কেউ যদি আসলে সেখানে ভিকটিম হয় সেটার বিচার হয় না ঠিকমতো, তাহলে সে কোন সাহসে আসলে এগিয়ে যাবে? সেও তো সেখানে নিগৃহীত হতে পারে। তাহলে যদি আমি তাহলে কি সবসময় কিন্তু আমি চুপ থাকবো? সবসময় চুপ থাকলে কিন্তু এই দুর্বৃত্তরা পাশাপাশি তাহলে আইনের শাসনটাও তো আসলে প্রতিষ্ঠিত হবে। সেটা তো লাগবেই। আপনি তো আইনের শাসনকে তো বাদ দিতে পারছেন না। সেখানেই তো মানুষ সাহসটা পাবে। আইনের শাসন প্রতিষ্ঠা তো অবশ্যই করতে হবে, পাশাপাশি আমি মনে করি নাগরিকদেরও দায়িত্বটা পালন করতে হবে। আমি সেটা বলছি, কিভাবে পালন করা উচিত। আইন শৃঙ্খলা, ওই কথা ধরেই বলি যে আইন শৃঙ্খলা রক্ষা করার বাহিনী না যারা, তারাও তো আসলে আমাদেরই কেউ। নৈতিকের অবক্ষয়ের জায়গা থেকে যদি হয় তাহলে আজকে আমি দেখি ওখানেও যে বিভিন্ন রকমই হচ্ছে, সেটারও তো আসলে এক ধরনেরই। আর আপনি কালচারাল রেভলিউশনের কথা বললেন, যে হাসান ভাইকে যেটা জিজ্ঞেস করলেন, কালচারাল রেভলিউশন আজকে 1916 সালে, তারা কি আইন শৃঙ্খলা বাহিনীকে আমাদের জনগণের কাতারে নিজেদের মনে করেন? অবশ্যই মনে করেন। প্রতিজনই তো মানুষ, প্রতিজনই মানুষ। আজকে আমি দেখেছি, আমি গত পরশু দিনের একটা ঘটনা বলছি। আমি গাড়ি নিয়ে আসছি, আমি ড্রাইভ করছি, আমি একটু বেশি রাতে করে দিয়েছি। আমার সাথে আমার এক বন্ধু ছিল, তো হঠাৎ করে করেছি ওই পার্কের ওই কোণা থেকে দুজন অফিসার 3টা বাইকে করে এসে আমার ইসের সামনে দাঁড়িয়েছে। দাঁড়ানোর পরে আমি তো মুচকে এসে বললাম, কি আপনার কাছে কোনো ইনফরমেশন আছে? আমাকে তখন চিনতে পারেনি, চিনতে পারলে তো অবশ্যই আমরা আইডেন্টিফাইড, আমাদেরকে ঝামেলা করে না অতটা। বলছে না, গাড়ি চেক করবো। গাড়ি কেন, ব্যাগ পর্যন্ত চেক করবো। তার আগে বললেন যে কি মানে কোনোই আছে? তখন বললো যে আপনি তো হঠাৎ করে গাড়িটা টান দিলেন, আমরা দেখলাম। তো আমার পাশে বসে আমার বন্ধু খুব রিয়াক্ট করে বসলো, গাড়ি টান দিলাম মানে এই সন্দেহজনক। আমি বললাম ওয়েট, উনি তো আমাকে চিনবে, মানে এইটুকু যদি ওরা যদি না করে, সে তো প্রথমে সবাইকেই সন্দেহ করবে, তারপরে তাকে দেখে যে এ কি খারাপ মানুষ নাকি দুর্বৃত্ত না ভালো মানুষ, সেটা দেখে তারপরে সে জাজ করবে। আমাকে এখন বললেই আমি মাইন্ড করব? আমাকে আজকে আইন শৃঙ্খলা বাহিনী, আমি কি ভাবি নাকি নাগরিকরাই কি ভাবে যে পুলিশ? আমি আপনাকে যদি উল্টো করে বলি,
উল্টো করে বলি যে এটা তো রিসিপ্রোকাল। যেমন আমি যদি উল্টো গতকালকে- করে বলি যে আসলে আমরা কি মনে করি, আমরা যারা একটু এলিট মনে করি, আমরা নাগরিক থাকি, আমাদেরকে যারা চেনে, আমরা কি মনে করি যে ওরা আমাদের নিরাপত্তার জন্য আছে এবং তাদেরকে আমরা কি কতটুকু সহযোগিতা করি? So, যাই হোক, আমরা এই শেষ গতকালকে পর্যায়ে চলে আমাকে এসেছি। কিন্তু পুলিশ আমার একটি থামিয়েছিল সর্বশেষ প্রশ্ন এবং আছে। থামিয়ে আমাকে বলেছে হাসান ভাই আপনার সাথে একটু হ্যান্ডশেক করার জন্য আপনাকে হ্যাঁ, তো থামালাম। সেটা হয়, আমাকে চেনার পরে, কিন্তু চেনার আগে না, যদি সেটা তো আপনাকে আপনাকে থামায়, তাহলে চেনে আপনি বলে, কি তার অপরাধ? কিন্তু হাসান ভাই সেটা আপনাকে না, চেনে বলে। নিশ্চয়ই না। অবশ্যই না। আমাকে কিন্তু- দিয়ে আমার কাছে কিন্তু কতবার পুলিশি কাগজপত্র হয়রানিরও তো দেখতেছে। শিকার হয়েছে না, অনেকে। সেটা যে নাই তা না, হ্যাঁ। হয়রানির শিকার না, হচ্ছে, সেটা তো আছে হয়রানি তো হচ্ছে, সেটা তো আমরা অস্বীকার করছি না, সেটা তো আছে। কারণ এই জায়গাটা থেকে আমি বলছি যে একসঙ্গে যদি কাজ করেন আপনার এই সমস্যাটার সমাধান হবে আস্তে আস্তে। তারপরেও আমি বলবো এই মানুষ যতদিন থাকবে আপনার এই অঘটন দুর্ঘটনা তো থাকবে, ক্রাইম তো থাকবে, এটা তো আপনি নির্মূল করতে পারবেন না, না। কন্ট্রোলে রাখতে হবে। এই কন্ট্রোলে রাখতে হলে আপনার বিচার ব্যবস্থাটার প্রতিও আপনি আসেন। পুলিশ ধরে নিয়ে গেল আমাকে, আমি অন্যায় করলাম, আমি কোর্ট থেকে যদি জামিন জামিন নিয়ে চলে নিয়ে আসি, এটা পুলিশ তো সবসময় বলছে, সব জামিনে চলে মিলিয়ে আসছে তো। সুশাসন আসছে এবং তো। আইনের আর শাসন জামিনের সংস্কৃতিও তো আমরা অভ্যস্ত হয়ে গেছি। আইনজীবীদেরকেও একটু সচেতন হতে হবে, এটা আমি তারা বলছি যাতে যে দুষ্কৃতকারীদের আমি আপনাকে এই যে হাসান ভাই- আইন মানে লয়ার হিসেবে কাজ না করে, যারা খারাপ কাজ করছে তাদের আইন পরামর্শক হিসেবে কাজ না করে, তারাও যাতে তাদের একটা নৈতিক একটা স্কেলের না, আমরা মধ্যে শুধুমাত্র দায়িত্বটা সব ক্ষেত্রে সকলের। আমি নৈতিকতার কথা এটা বলি। বলছি, ববিতা, হ্যাঁ। listen, এই যে আপনি বলছেন এই তিনটা ডিপার্টমেন্ট চলে আসলো, জুডিশিয়াল ডিপার্টমেন্ট চলে আসলো, এরপরে হচ্ছে সংস্কৃতি কর্মী এসছে, তারপরে পুলিশ এসছে, মানে আইন শৃঙ্খলা এই যে এটা হচ্ছে সাদা পাতা না, এখান থেকে যেটাই ছেড়েন সাদাই তো হবে, একটা কালো সাদাই হবে। মানে পৃষ্ঠা থেকে কালোই হবে। সো এটা তো গভর্নমেন্ট ইজ নাথিং বাট দ্য ইনোসেন্ট রিফ্লেকশন অফ দ্য টোটাল পপুলেশন। ইও তো তাই, মানে পুরো এক কুলা যদি চাল হয় সেখান থেকে তো এক মুঠো হচ্ছে পুলিশ, এক মুঠো হচ্ছে আপনার জুডিশিয়াল, এক মুঠো হচ্ছে সাংবাদিক, এক মুঠো সংস্কৃতি কর্মী। তো আমাদের ওই জায়গাটা, আমাদের জনগোষ্ঠী আমরা বাড়ছে, যদি সরকারের দায়িত্বের কথা বলেন তাহলে ওই জায়গায় আমি বলবো, যেটা পিন্টু ভাই যেটা আগে বলে গেলেন, না, যে ছেঁড়ার পর colour তো change স্কুলিং যেটা যে আপনার স্কুল থেকে বিভিন্ন রকম আপনি প্রথমেই আপনি বড় করে তুলছেন একজনকে, প্রিভিলেজড এক ধরনের বিচ্ছিন্ন করে আরেকজনকে করছেন। আপনি কারিগরি শিক্ষার জায়গা থেকে কতটুকু আছে যে বেকার সমস্যার জায়গা যে বলেন, না, তাহলে আমরা এইটুকু- সব ক্ষেত্রে আসলে নৈতিকতার প্রশ্ন তুলি, কিন্তু নৈতিকতা আমরা আসলে ধারণ করি না কেন? আমাদের আসলে নৈতিকতা ধারণ করবার ক্ষেত্রে সমস্যাটা আসলে না, তাহলে আমি কোথায়? পিন্টু ভাইয়ের কাছে ফিরে যাবো। পিন্টু ভাই, আচ্ছা আমরা যে শিখি, মানে ছোটবেলা থেকে শেখা স্কুল, আমাদের সোর্স কি কি, মানে শেখার সোর্স? অবশ্যই একটা সোর্স তো হচ্ছে মিডিয়া। না, মিডিয়া তো ধরেন তখনও তো ছিল না, স্কুল, তখন ছিলাম প্রথম ধরেন বাবা মা, গুরু, ফ্যামিলি, ফ্যামিলি, স্কুল, হ্যাঁ, আমার গুরু, চারপাশের মানুষজন, তখন তো শিক্ষক। ওই যে গুরু শিষ্যের একটা বিষয় ছিল, সেগুলো তো এখন উঠে উঠে গেছে। গেছে। হ্যাঁ, যে নৈতিকতা আমাদের শেখানো হতো, হ্যাঁ, শিখে শিখে এরপরে আসে। তো এখন কিন্তু ওই জায়গাটা আপনি যেটা শুরুতে এখানে আসছিলেন, আমি পিন্টু ভাই একটু কথা বলি, নৈতিকতাটা আসবে কোত্থেকে? নৈতিকতার আসার আগে তো আগে মানুষকে শিক্ষিত হইতে হবে, মানুষকে সচেতন হতে হবে, সেটাই বলছি। তারপরেই তো নৈতিকতা শিক্ষা কি সচেতনতা দেয়? আজকে আপনার এটা কিন্তু প্রশ্ন। মানে নৈতিকতার, আমি যদি ইংরেজিতে আসি তাহলে এটাকে আমরা বলবো মোরালিটি। এখন লিগালিটি আর মোরালিটিকে আমরা একভাবে দেখছি না, দুটোকে আলাদা করে দেখছি। যেটাই লিগাল সেটা যদি ইমোরালও হয়, আমরা কিন্তু লিগাল পয়েন্ট অফ এসে ওটাকে লিগালাইজড করে দিচ্ছি, কিন্তু সেটা কিন্তু ইমোরাল একটা অ্যাক্ট। হ্যাঁ, তো এই যে লিগালিটি আর মোরালিটিকে আপনাকে এক করতে হবে আগে। সেটা কিভাবে সম্ভব? এডুকেশন আপনাকে শেখাবে লিগ্যালিটি, কিন্তু মোরালিটি শেখাবে কে? আপনার এডুকেশনের ভিতরে যদি হয় তাহলে তো সবাই আমি সর্বশেষ পিন্টু ভাইয়ের কাছে সব শুনবো, জায়গা শুনুন থেকে ভাই, তো আমরা আসছে একটু শেষ এডুকেশন, তাহলে কেন পর্যায়ে মোরালি পিন্টু আমরা ভাই। হচ্ছি না? দেখেন এই জায়গায় মানে আমরা তো পরিবার, স্কুলিং সব বললাম, এরপরও যে আপনি যেটা বারবার শুনতে চাচ্ছেন, রাষ্ট্রেরও একটা দায়িত্ব আছে। সেটাই রাষ্ট্রের বলছি, হ্যাঁ। রাজনৈতিক দর্শনটা কি হবে, আমাদের রাষ্ট্র তার রাজনীতিকরা কি সেই চর্চার মধ্যে আছেন নাকি? রাষ্ট্র সেটা তো তার নাই। নাগরিকদের কিভাবে গড়ে তুলবে, সেই জায়গায় অবশ্যই রাষ্ট্রের ফিলোসফিটাকে ঠিক করতে হবে। এবং ট্রান্সপারেন্টলি সেটা জনগণকে তাদের পরিকল্পনাটা একটু আগে থেকে জানিয়ে যাই হোক, রাখলে আমাদের জনগণও- রাষ্ট্র সমাজ সব ক্ষেত্রে আসলে নৈতিকতা স্থাপিত হোক, প্রতিষ্ঠিত হোক, আমরা সেই প্রত্যাশা করি। এবং এই নববর্ষের পরে আসলে আমাদের ভালো কাটুক, পুরোটা বছরই আমরা সার্বিকভাবে ভালো থাকি। আপনাদের সবাইকে ধন্যবাদ আজকে আমাদের বাংলাদেশ এখন আসবার জন্য। Thank you. দর্শক, এই ছিল বাংলাদেশ এখনই, আমাদের সাথে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।